প্রিয় দর্শক, মায়ের ডাক টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার। আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করছি সে বিষয়টি নিয়ে ভাববার আছে, যথেষ্ট ভাববার আছে, চিন্তা করার বিষয় আছে। বিষয়টা হলেই আপনাদের কাছে আমি জানতে চাইছি, আপনাদের অভিমত, আপনাদের মতামত যদি দয়া করে পেশ করেন তাহলে খুশি হব। যে আফগানিস্তান, মায়ানমার মানে ব্রহ্মদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 5টা দেশ নিয়ে উপমহাদেশ পুনর্জীবন আন্দোলন করলে কেমন হয়? বাস্তবে এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটা আমার কথা নয়। আমি আপনাদের সামনে যেটা বলছি, যে প্রস্তাবটা উত্থাপন করছি, এটা আমার কথা নয়। এরকম একটা আন্দোলন গত 1988 সালে বাংলাদেশে এরকম একটা আন্দোলন গড়ে উঠেছিল। 88 সাল থেকে 1991 সাল পর্যন্ত আন্দোলনটা বেশ জমে উঠেছিল। আর এই আন্দোলনটা শুরু যারা করেছিলেন তারা বিশিষ্ট ব্যক্তি। একজন আমানুল্লাহ সাহেব ইউনাইটেড ট্রেডার্স কোম্পানির মালিক, যথেষ্ট পয়সাওয়ালা, বিত্তবান, এবং তিনি উচ্চশিক্ষিত এবং উপমহাদেশের ইতিহাস সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। আর একজন ছিলেন তাত্ত্বিক নেতা শফিউল আলম খান। তিনিও বাংলাদেশের তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত। আরেকজন ছিলেন কাজী আরেফ ছিলেন কমিউনিস্ট নেতা। তো যাই হোক, 1988 সাল থেকে এই আন্দোলনটা মোটামুটি ঘরোয়া মিটিং, এখানে ওখানে আলোচনা, এইভাবে চলতে থাকে। 1991 সালে আর পিছিয়ে না থেকে এরা ইংরেজিতে একটা পুস্তিকাও প্রকাশ করেছিলেন। সেই পুস্তিকাটা বাংলাদেশে তো বিলি হয়েছিল। তখনকার টাইমে পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার এই সমস্ত এলাকাতেও কিছু কিছু পুস্তিকা তারা বিলি করেছিলেন বা প্রচার করেছিলেন। তাদের যুক্তি ছিল যে এই যে দেশ ভাগ, প্রথম ভারত ভাগ কিন্তু 47-এ শুধু হয়নি, ভারত ভাগ হয়েছে অনেক আগেই। প্রথম ভারত থেকে বেরিয়ে যায় আফগানিস্তান, তারপরে বেরিয়ে যায় মায়ানমার, তারপরে ভারত থেকে বেরিয়ে যায় পাকিস্তান ভেঙে আবার তৈরি হয় বাংলাদেশ। এখানে এরা যে যুক্তিটা দেখিয়েছে সেটা হলো যে উচ্চ শিক্ষা এবং উচ্চ উপার্জন ছাড়া কোনো দেশের মানুষ নিরাপদ নয় এবং সুখীও হতে পারে না। তাদের পিছনে অভাব, দারিদ্রতা তারা করে দেয়। বাস্তবে হয়েছে তাই। যারা পাকিস্তান তৈরি করেছিলেন যে মুসলিমদের স্বার্থ রক্ষায়, তারা অনেক বেশি উন্নত জীবনযাপন করবেন, উন্নত দেশ তৈরি করবেন, কার্যক্ষেত্রে দেখা গেছে সেখানে অশ্বডিম্ব প্রসব করেছে। তারপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ, তারা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করেছিলেন। সেখানে তারা উন্নত জীবন এবং উন্নত দেশ তৈরি করবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ নিরাপদে থাকবেন, সব মানুষের অধিকার দেওয়া হবে। কিন্তু কার্যত অশ্বডিম্ব শুধু প্রসব করেনি, অশ্বডিম্ব প্রসব করে সেটা ভেঙে চুরে পচে মাটির সাথে মিলিয়ে গেছে, সেটা আর কিছু নেই এখন। এখন আমার প্রশ্ন যেটা, সেটা হলো এই দেখুন, এখানে উচ্চ শিক্ষা এবং উচ্চ উপার্জন এই দুটো না থাকলে কোনো দেশ প্রকৃতপক্ষে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আজকে এটা ভাববার দরকার হয়েছে। এই উপমহাদেশ পুনর্জীবন আন্দোলন 1991 সালে ঢাকা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সও করেছিলেন। প্রেস কনফারেন্স করার পর বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।
তাদের মধ্যে আমানুল্লাহ সাহেব তো ছিলেনই, শফিউল আলম খান, কাজী আরেফ, তারপরে ছিলেন সাংবাদিক কুমিল্লার বাসিন্দা সুভাষ সাহা, তারপর নীতিশ হালদার পটুয়াখালীর, তারপর সন্দীপ বিশ্বাস গোপালগঞ্জ, এরাও ছিলেন। লাস্টে কাজী এরা জামিন টামিন পেয়ে মোটামুটি জেল থেকে বেরিয়ে আসে। জেল থেকে বেরিয়ে এসে সন্দীপ বিশ্বাস মোটামুটি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। নীতিশ হালদার এবং সুভাষ শাহ তারা এখনো বাংলাদেশে আছেন। কাজী আরেফকে, কমিউনিস্ট নেতা কাজী আরেফকে কুষ্টিয়া জেলে পুলিশ পিটিয়ে একরকম মেরেই ফেলে। শফিউল আলম সাহেব তিনিও মুক্তি পান, মুক্তি পাওয়ার পরে তিনিও প্রয়াত হয়েছেন স্বাভাবিকভাবেই। আর আমানুল্লাহ সাহেব তিনিও প্রয়াত হয়েছেন। এখন ঘটনা হলো, ইতিহাস তো, ইতিহাসে কোনো মৃত্যু হয় না, ইতিহাস চিরদিন জাগ্রত থাকে, মানুষের মনে দাঁড়িয়ে থাকে, মানুষের মনে জাগরণ আনে। অতএব এই যে প্রস্তাবটা যারা করেছিল 1991 সালে বা 1988 সাল থেকে যারা শুরু করেছিল আন্দোলনটা, সেটা 1991 সালে প্রকাশ্যে এনেছিলেন। এখন আপনারা বলুন এটা সম্ভব কিনা। যদি সম্ভব হয় আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। নমস্কার।